আমাদের আজকের গল্প প্রেমাঙ্কুর অতর্থীর লেখা অবাঞ্ছিত উপদ্রব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে শুরু করা যাক। ওস্তাদ করমতুল্লাহ খাঁ সাহেব ছিলেন বিখ্যাত সরোদবাদক। তিনি জীবনের শেষ কয়েকটা বছর এই কলকাতা শহরেই কাটিয়েছিলেন। সে সময় শহরের ধনী নির্ধন অনেকেই তার সাকরেদ হয়ে বাজনা শিখতেন। খাঁ সাহেব শুধু উঁচু দরের বাজিয়েছিলেন না, তিনি একজন উঁচু দরের মজলিসি লোকও ছিলেন। তার গল্প এক সময়ে শহরে প্রবাদের মতো রাষ্ট্র ছিল। পরলোকগত স্যার আশুতোষ চৌধুরী মহাশয়ের পত্নী লেডি প্রতিমা চৌধুরানী কৃতজ্ঞ প্রতিষ্ঠিত সঙ্গীত সংজ্ঞা অধ্যক্ষ ছিলেন করমতুল্লাহ খাঁ সাহেব। আগেই বলেছি, ওস্তাদজি খুব মজলিসি লোক ছিলেন। তার ফলে আমরা তার কজন শিষ্য সেই ভোর থেকে আরম্ভ করে বেলা 9টা সাড়ে 9টা অবধি, আর রাত্রি 9টা থেকে রাত্রি 12টা-1টা অবধি সেখানে আড্ডা জমাতাম। দেশ বিদেশের আরও অনেক নামজাদা বাজিয়ে গায়ে আসতেন। সেখানে গান বাজনার জলসা যেদিন হতো সেদিন আর আড্ডা ভাঙবার সময়ের ঠিক থাকত না। সন্ধ্যা থেকে ভোর হয়ে যাওয়াও এমন কিছু ব্যাপার ছিল না। গ্রীষ্মের ও পূজার সময় সমীক্ষর লম্বা ছুটি থাকত এবং সে সময় খাঁ সাহেব নিজের বাড়ি যেতেন। তার বাড়ির মহিলারা কেউ সেখানে থাকতেন না। তাদের দেখাশোনা করবার জন্য বছরে অন্তত 1-2 বার দেশে না গেলে তার চলত না। তিনি থাকতেন ভাড়াটে বাড়িতে এবং প্রতিবারই দেশে যাওয়ার সময় বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতেন। ফিরে এসে আবার বাড়ি ভাড়া করে সেখানেই উঠতেন। যতদিন না বাড়ি পাওয়া যেত ততদিন হয় মধুরাইয়ের লেনে কালীপালের বাড়ি বা কর্নওয়ালিস স্ট্রিটে গজেন ঘোষের বাড়িতে থাকতেন। আর আমরা সবাই ছোটাছুটি করতাম বাড়ির তল্লাশে। খাঁ সাহেবের পছন্দ মতো বাড়ি চাই, খোলামেলা আলো হাওয়া পাওয়া যায় এমন বাড়ি তার চলবে না। চারদিক বেশ বন্ধ থাকবে, অন্য কোনো বাড়ি থেকে কিছু দেখা যাবে না। অর্থাৎ তার ভাষায় বাড়িখানি একেবারে সিন্দুকের মতো হওয়া চাই। এখানকার লোকেরা হয়তো বিশ্বাস করতেই চাইবে না, কিন্তু সেকালে সবসময়ে সব রকমেরই বাড়ি ভাড়া পাওয়া যেত। এই রকম একটা সময়ে খাঁ সাহেব দেশ থেকে ফিরে এসেছেন। শিষ্য সম্প্রদায় বাড়ির খোঁজে ব্যস্ত, কিন্তু সেবার আর মনের মতো বাড়ি জুটছে না। সেকালে বেশ কিছুকাল খোঁজাখুঁজি করার পর একখানা বাড়ি পাওয়া গেল। বাড়িখানা মানিকতলা স্ট্রিটে, ছাতুবাবুর বাজার ছাড়িয়ে গিয়ে যে কালী মন্দিরটা আছে তার একটু আগে একটা গলির মধ্যে। এই বাড়িখানাও রাস্তায় পড়েছিল। বাড়িখানার সামনে পেছনে ডাইনে বাঁয়ে সব ভাড়া বাড়ি। কোনোটা একেবারে ভেঙে ফেলা হয়েছে, কোনোটা আস্তে আস্তে ভাঙা হচ্ছে। মাস 5-6 বাদে এখানাও ভাঙা হবে। অন্তত মাস 5-6 থাকা যাবে। এই কথা ভেবে খাঁ সাহেব বাড়িখানা পছন্দ করলেন এবং দিন 2-এর মধ্যেই জিনিসপত্র নিয়ে এখানে উঠলেন। আমরা আগের মতোই সকাল সন্ধ্যায় এখানে জুটতে লাগলাম। রাতে অনেকখানি অন্ধকার গলি পার হয়ে তবে এখানে ঢুকতে হতো। এখানে গ্যাস কিংবা অন্য কোনো আলো জ্বলতো না। তার ওপরে দুপাশে ভাঙা বাড়ি থাকায় গলি পার হওয়ার সময় অনেকেরই গা ছমছম করত। একদিন তখন রাত্রি প্রায় 8টা হবে, খাঁ সাহেবের একটি শিষ্য ওই গলিটা পার হচ্ছে। এমন সময় ভদ্রলোকের কানের পাশ দিয়ে একটি বড় ডাব বেরিয়ে গিয়ে সামনে পড়ল। আমরা অনেকেই তখন ওপরে বসেছিলাম। ভদ্রলোকটি আমাদের এ কথা বলা মাত্রই আমরা আলো ও লোকজন নিয়ে নিচে গেলাম। দেখলাম ডাবটা তখনও পড়ে আছে।
সেটি মাথায় লাগলে তাকে আর উঠতে হতো না। নিশ্চয় কোনো বদমাইশ লোকের কাজ মনে করে তখনকার মতো আমরা চলে এলাম। পরের দিন সকালে এসে শুনলাম যে কাল রাত্রি মহা হাঙ্গামা গিয়েছে। শোনা গেল রাত্রি 11টার সময় স্নানের ঘরে কল খোলার শব্দ শুনে নিচে গিয়ে কল বন্ধ করে আসা হলো। সে সময় কলকাতা শহরে অনেক জায়গায় সারা রাত কলে জল থাকতো। যাই হোক, ওপরে আসার পরই আবার জল পড়ার শব্দ শোনা যায় এবং আবার তারা নিচে গিয়ে কল বন্ধ করে আসে। এরকম বার কয়েক হতেই তারা 2-3 জন মিলে নিচে গিয়ে কল বন্ধ করে স্নানের ঘরের সামনে বসে থাকে এবং একটুক্ষণ পরেই আবার কে কল খুলে দিতেই ভয়ে তারা ওপরে উঠে আসে এবং সারা রাত্রি ধরেই জল পড়ে। দোতলায় একটা বড় হল ঘর ছিল। এই ঘরে খাঁ সাহেব থাকতেন। তাছাড়া বাজনার আসর ইত্যাদি এই ঘরেই করবার বন্দোবস্ত হতো। সেদিন রাতে এই ঘরে বসে আমরা কল খোলার ব্যাপারটার সম্বন্ধে আলোচনা করছি। এমন সময় উপর থেকে ঝুপঝাপ করে পুষ্পবৃষ্টির মতন আমাদের মাথার ওপরে খানিকটা আস্তাকুড়ে ময়লা এসে পড়ল। আমরা তো অবাক। এরকম চাষাড়ে রসিকতার চলন সেখানে ছিল না। কাজেই উপস্থিত ব্যক্তিদের মধ্যে এ কাজ কেউই করেনি। যাই হোক, সেই জায়গাটা পরিষ্কার করে আবার বসা গেল। কিন্তু বসতে না বসতেই আবার সেই ময়লার বৃষ্টি, যত সব তরকারির খোসা। ব্যাপার দেখে তো খাঁ সাহেব যত সব মন্ত্রতন্ত্র আওড়াতে লাগলেন, ঝাড়ফুঁকও চলতে লাগলো। সেদিনকার মতো আমরা সরে পড়লাম। পরের দিন এসে শুনি সারা রাত সেই রকম কল খোলা চলেছে এবং রাতে আরো 2-1 বার ময়লা পড়েছে। খাঁ সাহেবের দেশের বাড়িতে অনেকগুলি ছেলে মানুষ হচ্ছিল। এবারে তাদের মধ্যে 2-1 জনকে কলকাতায় নিয়ে এসেছিলেন। এদের মধ্যে একজন বলল, সিঁড়িতে একজন দাড়িওয়ালা অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। আমি কাছে যেতেই তিনি যে কোথায় মিলিয়ে গেলেন তা বুঝে উঠতে পারলাম না। এ ছোকরা ছিল খুবই ওস্তাদ। সমস্ত ব্যাপারটার ওপর একটু রং দেওয়ার জন্যই সে ব্যাপারটা বানিয়ে বলেছিল। কিন্তু যাই হোক, শূন্য থেকে আমাদের ওপরে ময়লা পড়া সমানে চলতে লাগলো। ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে ওপরের দিকে চেয়ে বসে থেকে দেখছি। হঠাৎ শূন্য থেকে খানিকটা ময়লা ঝুরঝুর করে পড়ল। ফাঁকা জায়গায় নয়, লোকের ওপরে। এদিকে খাঁ সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন। বাড়িতে কোনো প্রকার অনাচার যাতে না হয় সেদিকে কড়া নজর রাখলেন। কিন্তু কিছুতেই কিছু হলো না। সন্ধ্যের পর লোকজন আসরে বসলেই ময়লা পড়া সমানে চলতে লাগলো। ব্যাপার দেখে আড্ডাধারীরা সরে পড়তে লাগলো। অনেক বাইরের লোকও কৌতূহল পরবাস হয়ে আসতে লাগলো। আমাদের অমন শান্তির নীর বাজারে হট্টগোল পরিপূর্ণ হতে লাগলো। খাঁ সাহেবের এক বন্ধু ছিলেন, তার কাবুলে বাড়ি। সকলেই তাকে সৈয়দ সাহেব বলে ডাকতেন। ভদ্রলোক উর্দু বলতে পারতেন না, ফার্সিতে কথা বলতেন, কিন্তু উর্দু বুঝতে পারতেন। খাঁ সাহেবও ফার্সি বলতে পারতেন না, কিন্তু বুঝতে পারতেন। এই সৈয়দ সাহেব ধার্মিক লোক ছিলেন, আর ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রে ছিলেন ও ওস্তাদ। হালে পানি না পেয়ে এই সৈয়দ সাহেবের শরণাগত হওয়া গেল শেষকালে। সৈয়দ সাহেব এসে সব শুনে কিছুক্ষণ চোখ বুজিয়ে থেকে বললেন, কোনো ভয় নেই, এ হলো এক ধরনের বদমাইশ ভূতের কাজ। দাঁড়াও, ঠান্ডা করে দিচ্ছি। সৈয়দ সাহেব 8-10টা কাগজে কি সব মন্ত্র লিখে দেওয়ালের জায়গায় জায়গায় মেরে দিলেন। ঘরে খুব গোল জ্বালানো হলো। তিনি নামাজ ও সেই সঙ্গে আরো কি সব পড়ে বলে গেলেন, ব্যাস, ভূত ঠান্ডা হয়ে গেছে।
দুদিন পরে আমায় খবর দিও। ঠিক হলো। সেদিন সন্ধ্যের পরে ভূতের কল্যাণার্থে বিরাট জলসা হবে। যারা আড্ডায় আসা বন্ধ করেছিল তাদের কাছে ও আরো অনেকেরই কাছে বিশেষ নিমন্ত্রণ পাঠানো হলো। সেদিন সন্ধ্যাবেলায় জলসায় অনেকেই এসে উপস্থিত হলেন। সৈয়দ সাহেব দেওয়ালের যে যে জায়গায় তাগা মেরেছিলেন, আমরা সেই জায়গাগুলোতে দেয়ালে গা ঠেসা হয়ে বসলাম। সন্ধ্যা হয়ে গেল। খাঁ সাহেবরা সকলেই নামাজ সেরে এসে উপস্থিত হলেন। সকলের মুখেই ভূতের গল্প, যার যার অভিজ্ঞতা ও শোনা কথা বলতে লাগলেন। রাত্রি 8টা অবধি কোনো অত্যাচার, ময়লা পড়া ও কল খোলা হলো না দেখে খাঁ সাহেব সাজ মেলাতে আরম্ভ করলেন। সেদিন সঙ্গত করেছিলেন বিখ্যাত তবলাবাদক দর্শন সিং। আজ তারা উভয়ে প্রেত লোকে। প্রায় 9টার সময় খাঁ সাহেব বাজনা শুরু করলেন। বেশ জমিয়ে দরবারি আলাপ করে গং শুরু করেছে। শ্রোতারা চারদিক থেকে বাহ, বহুত আচ্ছা প্রভৃতি প্রশংসাসূচক আওয়াজ ছাড়ছেন দেখে অন্তরিক্ষে ভূতমশাই আর সংযম রক্ষা করতে পারলেন না। খাঁ সাহেব ও দর্শন সিংয়ের মাথার ওপর বারবার ধরে খানিকটা পুষ্প বৃষ্টি ঝরে গেল। বাদামের খোলা, পেঁয়াজ ও আলুর খোসা এবং তংসহ যতচ্ছিট ছাই ইত্যাদি একবার নয়, 2-3 বার। খাঁ সাহেব বাজনা থামিয়ে চরকটি নামিয়ে রেখে ওপর দিকে চেয়ে বললেন, তবা তবা। একটু থেমে বললেন, কুচ্ছু রুপিয়া পয়সা ফেকো বাবা। ওদিকে ব্যাপার দেখে শ্রোতাবৃন্দ আস্তে আস্তে সরে যেতে লাগলেন, কিন্তু তারাও বঞ্চিত হলেন না। তাদের উপরেও কয়েকবার পুষ্পবৃষ্টি হয়ে গেল। পরের দিন ভোর না হতেই সৈয়দ সাহেবকে ডেকে আনা হলো। এই হিন্দু পাড়ায় আমি মনে করেছিলাম এসব হিন্দু ভূতের কাজ, কিন্তু এখন দেখছি তা নয়। কারণ আমি যে মন্ত্র ঝেড়েছি তা শুনে হিন্দু ভূত কখনোই সহ্য করতে পারতো না। এ হচ্ছে জিন। একেও আমি তাড়িয়ে দিচ্ছি, তবে কিছুদিন সময় লাগবে। খাঁ সাহেব কিন্তু আর সময় দিলেন না। তিনি সেই দিনই জিনিসপত্র নিয়ে এক সাকরেদের বাড়ি গিয়ে উঠলেন। শিষ্য সম্প্রদায় আবার ছুটোছুটি করতে লাগলো নতুন বাড়ির তল্লাশে। আজকের মতো শেষ হলো অবাঞ্ছিত উপদ্রব। পরের সপ্তাহে আবার এরকম আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে আসবো অডিও সাসপেন্স স্টোরিতে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।